আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের সাথে আমি আছি, সাথেই থাকতে চাই, মৃত্যুর পরও আপনাদের কাছেই ফিরে যেতে চাই। দর্শক, ভিন্ন মতে সহমত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ আমন্ত্রণ। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানেই বিভাজন নয়, সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র দায়িত্বের সংলাপ আয়োজনে বাংলাদেশ জাতীয় সংসদের ৮০ নম্বর নির্বাচনী এলাকা চুয়াডাঙ্গা ২ আসনের আলোচনায় আজ আমাদের সাথে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন মোহাম্মদ রুহুল আমিন, সংসদ সদস্য চুয়াডাঙ্গা ২। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে। ধন্যবাদ আপনাকে ভিন্নমত সহমত এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপনার এবং এই চ্যানেল আইকে। আপনি কেমন আছেন এবং আপনার আসনের মানুষ কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার নির্বাচনী আসন চুয়াডাঙ্গা ২, ২টা উপজেলা, একটা থানা নিয়ে বিরাট বড় নির্বাচনী অঞ্চল, যেখানে ২০টা ইউনিয়ন এবং ২টা পৌরসভা আছে। আমার নির্বাচনী অঞ্চলের মানুষ আলহামদুলিল্লাহ ভালো আছে। তো তাদের দুঃখ, এখন সবচেয়ে বড় দুঃখ ২টা। ১ নম্বর দুঃখ হচ্ছে ইলেকট্রিসিটি। তারা বিদ্যুৎ পায় না। গ্রাম অঞ্চলে তো বিদ্যুৎ সকালে চলে গেলে দুপুরে মানে আসে। প্রথমত তো আগে ভালো আছে কি? ভালো ভালো আছে। আছে, তারপরে দুঃখটা। হ্যাঁ। জি বলেন, দুঃখটা বলেন। আর একটা হচ্ছে মাদক। এই দুটো যদি না থাকতো তাহলে আমার অঞ্চলের মানুষ অনেক ভালো থাকতো। শুরুতেই যদি না থাকতো শব্দটা আসতেছে, আপনি তো এখন মাননীয় সংসদ সদস্য এবং আপনার আসনের মানুষের যে দুঃখটা, এটা তো আসলে দূর করার দায়িত্ব আপনার। একদম ঠিক বলেছেন। দেখেন, বিদ্যুতের অবস্থা যদি বলিস, একজন সংসদ সদস্যর পক্ষে বিদ্যুৎ ব্যবস্থাপনা ভালো করা সম্ভব নয়। এটা জাতীয় ইস্যু। আমরা যখন সংসদে বিদ্যুৎ, গ্যাস এবং তেল নিয়ে কথা বলেছি, তখন বারবার বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। কিন্তু সংসদে যারা ট্রেজারি বেঞ্চে আছেন, সরকারি দলে আছেন, তারাও বলেন যে তাদের গ্রাম অঞ্চলের বিদ্যুৎ নাই। আজকে একজন সংসদ সদস্য বক্তব্য করতে গিয়ে বলছেন যে রাত ৩টের সময় মানুষ ফোন করে বলে, এমপি সাহেব বিদ্যুৎ নাই। সুতরাং বিদ্যুৎ ব্যবস্থাপনা ঠিক করা সরকারের দায়িত্ব। আমরা সরকারকে পরামর্শ দিচ্ছি, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে মাদক। মাদক নিয়ন্ত্রণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আপনারা জানেন যে আমার যে নির্বাচনী অঞ্চল, এটা পুরোটাই মানে ইন্ডিয়ার সাথে লাগোয়া বর্ডার বেল্ট। এখান থেকে যে মাদক আসাটা খুবই ইজি। পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে এবং পুলিশ জিরো টলারেন্স এই নীতিতে আছে। সমস্যা হচ্ছে আমাদের তার কাটার পাশে, এপাশে বাংলাদেশ, ওপাশে ইন্ডিয়া। এই জায়গা থেকে তারা ইচ্ছাকৃতভাবেই মাদক পাঠায় এবং আপনি জেনে অবাক হবেন, যেই ফেনসিডিলটা আমাদের ইন্ডিয়া থেকে আসে, এই ফেনসিডিল যদি কেউ নিয়মিত ২ বছর খায়, তাহলে তার শরীরের যে অর্গানগুলো আছে, এই অর্গানগুলো এমনিই নষ্ট হয়ে যাবে। এটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মানে তথ্য মতে। তাই মাদকের এই জায়গাটা আমরা সমস্যার সমাধান করতে পারছি না, কয়েকটা কারণ। ১ নাম্বার কারণ হচ্ছে আমাদের সামাজিক একটা ঐক্যমতে আসার প্রয়োজন। সেই জায়গাটা একটু বিভক্ত আছে। ২ নাম্বার বিষয় হচ্ছে বর্ডার বেল্ট হওয়ার কারণে পুলিশ বর্ডারে যেতে গেলে বিডিআর, বিজিবির অনুমতি নিতে হয়। এখন বিজিবির অনুমতি নিতে গেলে পুলিশ যাওয়ার আগেই যারা ওয়ান্টেড আসামি তারা সরে যায়। মাননীয় সংসদ সদস্য, আমরা সেই আলোচনায় আবারও যাব। যদিও আমাদের অনুষ্ঠানটা শুরুই হলো দুঃখ দিয়ে, আপনার আসলে মানুষের দুঃখের কথা বলেছেন। আপনি সংসদ সদস্য হিসাবে সেটি খুবই মানে ভালোবাসার জায়গা থেকে আপনি ফিল করেছেন, বলেছেন। আমরা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার আসনের ভৌগোলিক অবস্থান এবং সেই সাথে আপনার সম্ভাবনাগুলা কি দেখতেছেন? কি, কি সম্ভাবনা দেখতে পাচ্ছেন আপনার আসনে? সম্ভাবনার কথা যদি বলেন, তাহলে সম্ভাবনা আমার অঞ্চলের মানুষের আ মৌলিক যে চাহিদা, সে চাহিদা তারা কষ্ট করে পূরণ করে। সম্ভাবনা আছে, আমাদের ওখানে একটা আ বড় শিল্প আছে, কেরু অ্যান্ড কোম্পানি। কেরু অ্যান্ড কোম্পানি যদি আমরা বিএমআরই করে সেটাকে ১২ মাস চালাতে পারি, তাহলে বেকার সমস্যার সমাধানের একটা বিরাট দ্বার উন্মোচিত হবে।
কেরুয়ান কোম্পানি এটার কে প্রোডাক্টটা কি? চিনি শিল্প যেটা। আচ্ছা। চিনি শিল্প ওখান থেকে তারপরে অ্যালকোহল তৈরি হয়, মেডিসিন তৈরি হয় এবং সারা বাংলাদেশের ভিতরে এখন একটা সুগার মিল আ প্রফিটে আছে সেটা হচ্ছে আমার চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা। ২ নাম্বার আসনের দর্শনাতে কেরোয়ান কোম্পানি। আমাদের সম্ভাবনার দ্বার আরেকটি জানেন যে দর্শনা স্থলবন্দর নামে মাঝদেশ সাথে একটা সংযোগ। এটা সেখানে চেকপোস্ট আছে, আন্তর্জাতিক রেল স্টেশন আছে চুয়াডাঙ্গাতে দর্শনায়। ১৮৬২ সালে সর্বপ্রথম বাংলাদেশে রেল স্টেশন দর্শনাতে চালু হয়। এবং এই জায়গায় এই যে যদি আমরা আ আমাদের এই কেরো কোম্পানি এরপরে আমাদের স্থলবন্দরটা চালু করতে পারি তাহলে আমাদের অনেক আম আ কর্মসংস্থানের সৃষ্টি হবে। আমার অঞ্চলে ভুট্টা চাষ হয় আম আ আমাদের এই অঞ্চলে সবচেয়ে বেশি। আ উত্তরবঙ্গের পরেই আমাদের অবস্থান এবং আমাদের অঞ্চলের ভুট্টা উত্তরবঙ্গের ভুট্টার চেয়ে অনেক বেশি ভালো। আমাদের অঞ্চলে আলু উৎপাদন হয় ব্যাপক। আমাদের অঞ্চলে এই যে ভুট্টা, আলু এগুলো সংরক্ষণ করার জন্য যদি হিমাগার প্রতিষ্ঠা করা যেত, তাহলে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পেত। এজন্য আমরা কাজ করছি। একই সাথে এই যে ভুট্টা, আলু যেগুলা চাষবাস হচ্ছে, মানে আপনার আসনের যে পেশা, এই পেশার সাথে আসলে ব্যবসার সঙ্গে কোন শহরের বেশি কানেক্টিভিটি? ব্যবসা মানে জীবননগর অঞ্চলে তো জীবননগর বাজার আছে। আর দামোহদা উপজেলায় দর্শনা বাজার কেন্দ্রিক ব্যবসা ভালো। আম না, কিন্তু আপনার অঞ্চলের বাহিরে রাজধানী সহ ও দেশের অন্য কোনো জায়গার সঙ্গে এই জায়গায় একটু বলে রাখা ভালো। আমার অঞ্চলে এখন আ নতুন একটা আ উদ্যোক্তা তৈরি হয়েছে। সেটা হচ্ছে বিভিন্ন ফলের উদ্ভাবন। আপনি জেনে খুশি হবেন আমার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে একটা ছেলে আ সে ৭৫ বিঘা ফলস বাগান তৈরি করেছে এবং এমন কোনো ফল নেই যে তার বাগানে নেই। এই বাগানে আপনাদের এখান থেকে শায়েখ সেরাজ সাহেব গেছেন। সেখানে আ চমৎকার আয়োজন হয়েছে। আ আমাদের হানিফ সংকেত সাহেব গেছেন, সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমি মাঝে, মাঝে বলি যে আমাদের গবেষক যারা কৃষি নিয়ে গবেষণা করে তারা যদি আম আমাদের মানিকপুরের এই ফলের বাগানে যেত তাহলে গবেষণার জন্য আর সরকারের এত টাকা খরচ হতো না। বাংলাদেশে কমলার আবাদ হতে পারে, কমলা চাষ হতে পারে এটা কিন্তু আমাদের জীবননগরেই সর্বপ্রথম এটা ট্রাই হচ্ছে। অ্যা শীতকালে তার মানে কাঁঠাল এগুলাতে ফল আপনি সম্ভাবনার এইটার জায়গায় সম্ভাবনা মানে কি এটার যদি আমরা তাদের পিছনে সাপোর্ট দিতে পারি, সরকার যদি তাদেরকে সাপোর্ট দেয়, অনুদান দেন, অনুপ্রেরণা দেন, তাদের লোনের ব্যবস্থা করেন, তাহলে কৃষি অর্থনীতিতে এটার ব্যাপক ভূমিকা রাখতে পারে। এবার আপনি এই সম্ভাবনার জায়গা থেকে আপনি এবার সমস্যার কথা বলেন। খুবই সংক্ষেপে আপনি ২ থেকে ৩ টি সমস্যার কথা বলেন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা। এই শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা আমার গোটা আসন জুড়ে বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। না স্কুল, না মাদ্রাসা, না কলেজ। সরকারিকরণের দিক থেকে আমরা খুব পিছিয়ে। তারপরে কিন্ডারগার্টেন স্কুল কিংবা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে ছেলেমেয়েরা আ ভালো জায়গায় যেতে পারে, এরকম শিক্ষা প্রতিষ্ঠানের আমার খুবই অভাব। আমার অঞ্চলের মানুষের চিকিৎসার ব্যবস্থার খুবই অভাব। আমার অঞ্চলের যারা আ সঙ্গদোষে মাদকসেবী হয়ে যায়, তাদের চিকিৎসার জন্য রিহ্যাব সেন্টারের খুবই অভাব, একটাও নেই। আমরা তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে চাই, কিন্তু এখন পাচ্ছি না। এই মোটা দাগের কয়েকটি সমস্যার সমাধান হলে ছোটখাটো রাস্তাঘাট, পুল, সাঁকো, স্কুল, কলেজ, অবকাঠামোর যে বিষয়গুলো আছে, এইগুলো আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এগুলো যদি সমাধান হয়ে যায়, আমার অঞ্চলের মানুষ আ হাসি-খুশি এবং এগুলা সুন্দরভাবে থাকবে। সমাধানের জন্য আপনি কি ধরনের কাজ করে আ যাচ্ছেন? দেখেন আমি তো আ বিরোধী দলের এমপি। আ আমাদের আ জুলাই হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। আমরা এবছরই আপনারা জানেন যে ঈদের আগে প্রণোদনা এবং বিভিন্ন আ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিভিন্ন এমপিদেরকে বাজেট দেওয়া হয়েছিল। অত্যন্ত দুঃখের বিষয় বিরোধী দলদের এমপিদের এই বাজেট দেওয়া হয়নি। আমরা যখন এটা প্রধানমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে আসলাম সেটা বলার পর কিঞ্চিৎ দিয়েছে।
আমরা যদি ৩৫০ এমপির ভিতরে বৈষম্য দূর না করতে পারি, ১৮ কোটি মানুষের ভিতরে বৈষম্য দূর করতে আমরা পারবো না। এটা কাগজ কলমে থাকবে, এটা মানুষের স্বাভাবিক জীবনের প্রতিফলনও হবে না। আমার আহ্বান থাকবে সরকারি দল এবং যারা দেশ পরিচালনায় নিয়োজিত আছেন তাদের কাছে, সবাই মিলেই আমরা বাংলাদেশটাকে ভালো করতে চাই, সবাই মিলে আমরা বাংলাদেশটাকে গড়তে চাই। সবার উপরে আমাদের দেশ, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই। আপনি এখন সংসদ সদস্য এবং নির্বাচিত সংসদ সদস্য। আপনি নির্বাচনের আগে যখন মানুষের কাছে যাচ্ছিলেন, মানুষ যে প্রত্যাশা নিয়ে আপনাকে নির্বাচিত করেছে, আপনি এখন নির্বাচিত সংসদ সদস্য। এখন কি মানুষ বলে যে আপনাকে ভোট দিয়ে, আপনি যেহেতু বিরোধী দলের, যথেষ্ট কি তাদেরকে সেই প্রত্যাশাটা পূরণ করতে কাজ করে যাচ্ছেন? তারা কি আপনার কাছে এখনো কোনো কিছু আশা করে পায় নাই, এরকম কোনো ঘটনা ঘটছে বা তারা বলছে? দেখেন, আমাদের বয়স তো কেবলই শুরু, নবজাতক আমরা। ৪ মাসের শিশু। জনগণের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং জনগণ আমার পরে হ্যাপি এই জায়গায় যে সরকার যে যতটুকু আমাকে বরাদ্দ দিচ্ছেন সেটুকু মানে ইনসাফের সাথে বৈষম্য দূর করে একেবারে মানে সবচেয়ে গুরুত্বর দিক বিবেচনা করে আমরা তাদের হাতে পৌঁছে দিচ্ছি। জনগণ এই জায়গায় হ্যাপি। জনগণ এই আস্থাটুকু রাখতে পেরেছে যে আমাদের পক্ষে দুর্নীতি কিংবা কোনো স্বজনপ্রীতি সম্ভব নয়। আমরা জনগণের জন্য কাজ করে যেতে চাই। আপনার জনগণের জন্য আসনের কাজ জনগণের মাথায় কি এখনো কোনো ধরনের ভিন্ন মত আসছে বা কোনো প্রশ্ন আসছে যে আপনি বিরোধী দলের এমপির জন্য আপনি কোনো কাজ আসলে তাদেরকে দিতে পারতেছেন না? এখনো পর্যন্ত এটা আসেনি। এটা আসবে না এটাও আমি বিশ্বাস করি। জনগণ আ তাদেরকে মানে তাদের নেতাকে দেখতে চায়। জনগণ আমাকে ছুঁয়ে দেখতে চায়, আমার সাথে কথা বলতে চায়। সুতরাং আমার কাছে আসতে আমার ভোটারদের কোনো বাধা বিপত্তি নেই। তারা সকল সময় আমার কাছে আসতে পারে। তারা ইচ্ছা করলে আমার বাড়িতে আসতে পারে। ইচ্ছা করলেই আমাকে তাদের বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিতে পারে। তার মানে তাই আপনি এত কাছাকাছি থেকে আমি কি ধরনের প্রত্যাশার কথা এখন শুনছেন? আমি ১ম এই বলেছি জনগণ কিন্তু এই মোটা দাগের এই কয়েকটা বিষয় চায়। জনগণ যে ভাই যুব সমাজটাকে বাঁচান, আমাদের একটু রাত্রে যে সারাদিন কাজ করে যেন মানে ঘুমাতে সার্বিক পারি। উন্নয়ন নিয়ে তারা সার্বিক চায়। উন্নয়নের হুম। জায়গায় এই দুটো জায়গায় তারা খুব সিরিয়াস। এই জায়গায় আপোস করতে চায় না। মাদক এবং ইলেকট্রিসিটি। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনার আসনের প্রান্তিক জনগোষ্ঠী কারা এবং তাদের উদ্দেশ্যে বা তাদের জন্য আপনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আমার আসনের প্রান্তিক জনগোষ্ঠী একেবারে যে কম আছে তা না। আমার অঞ্চলে যেমন দাস সম্প্রদায় আছে, আ সুইপার সম্প্রদায় যারা আছে তারা আছে। আ আমার অঞ্চলে সরকারের যে বিভিন্ন আ বাড়ি তৈরি করে দেওয়া আছে সেখানে লোকজন আছে। তারা আ কৃষিকাজে সহযোগী হিসেবেই তারা কাজ করে। আমাদের অঞ্চলের ভাষায় বলি যে তারা জোনে যায় এবং একবেলা নিজের কাজ করে, একবেলা অন্যের খেতে কাজ করে তারা কাজ করে। মানে একেবারে প্রান্তিক জনগোষ্ঠী যাদের চাহিদা আছে, তাদেরটা অ্যাড্রেস করার জন্য আমরা প্রশাসনের যে বিভিন্ন লেভেলের লোকজন আছে তাদেরকে আমরা বলছি এবং ওনারাও চেষ্টা করছেন। আমরা আস্তে, আস্তে এই জায়গাগুলো সমাধানের পথ ধরে এগোবো এই ইনশাআল্লাহ। যে প্রশাসনের কথা বললেন, আপনাকে যদি আমি প্রশ্ন রাখি আপনার কাছে যে প্রশাসন এবং আপনার আসনের মানুষের মধ্যে যে একটা সমন্বয়, যেহেতু আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আপনি কথা বলেছেন, এই সমন্বয় নিয়ে আসলে কি ধরনের কাজ করা উচিত বা আপনার পক্ষ থেকে কি ধরনের নির্দেশনা থাকে আপনার আসনের মানুষের উদ্দেশ্যে? আমার প্রশাসনের কাছে যেমন আমার কয়েকটি মোটা দাগের কথা যে কোনো ধর্ষককারী যদি থানায় আসে, আপনি অ্যারেস্ট করেন, আমার কোনো লোক তার ব্যাপারে একটি সাপোর্ট করবে না। কোনো মাদকসেবী, মাদক ব্যবসায়িক যদি আপনি অ্যারেস্ট করেন, তার ব্যাপারে আমার লোক কথা বলবে না। কোনো চাঁদাবাজির ব্যাপারে যদি আপনি চাঁদাবাজিকে অ্যারেস্ট করেন, তাহলে আমার জন মানে জনগণ, আমার নেতাকর্মীরা তার ব্যাপারে কথা বলবে না। এক কথায় বলতে পারি যে কোনো অন্যায় করলে তার পাশে আমার সংগঠন কিংবা আমার কোনো লোক থাকবে না।
মোটা দাগের কথা যে আমার যারা অন্যায় করবে পুলিশ তাদেরকে নির্বিঘ্নে অ্যারেস্ট করতে পারবে এবং এক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য থাকবে না। এখন আলহামদুলিল্লাহ আমার যেই ওসিগুলো আছেন, বিশেষ করে পুলিশ সুপার যিনি আছেন, অনেক পাঞ্চুয়াল এবং তাদের উপরে আমি খুশি। তারা কাজ করছেন আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ। আপনি একজন বিরোধী দলীয় সংসদ সদস্য। সেই জায়গা থেকে আপনি আপনার দায়িত্বকে কিভাবে সংজ্ঞায়িত করবেন? বাংলাদেশের রাজনীতিতে এটা একটা মৌলিক পরিবর্তন হওয়া উচিত। আমি মনে করি অ্যা ৩০০ টা নির্বাচনী আসন মিলেই কিন্তু একটা দেশ, একটা সংসদ, একটা সরকার। এখানে কেউ ট্রেজারি বেঞ্চে থাকবে, কেউ বেসরকারি বেঞ্চে থাকবে। মানে কেউ সরকারি দলে থাকবে, কেউ বেসরকারি দলে থাকবে। এটা স্বাভাবিক। কিন্তু সরকারি দল এবং বিরোধী দলকে আলাদাভাবে সংজ্ঞায়িত করে যদি মাঠ পর্যায়ে আমরা কাজ করি, তাহলে এমপিদের ভাবমূর্তি যেমন নষ্ট হবে, সংসদের ভাবমূর্তি নষ্ট হবে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট ক্ষুণ্ণ হবে এবং আ আ প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, আমলা কিংবা অন্যান্য অফিসাররাও এক ধরনের সুযোগ পাবে। দেখেন আমাদের দেশের অ্যাম যারা অন্যায় করে রাজনীতিবিদদেরকে সিরিয়াসলি ধরা হয় যে এই হইছে, ওই হইছে, দুর্নীতি করছে, এই রাজনীতিবিদ, ও রাজনীতিবিদ। আমি মনে করি যে অ্যা ওভারঅল দেশকে নিয়েই ভাবা উচিত। আ আমি যদি দেশটাকে আমার আসন বলে আলাদা ভাবি, আ সরকারি দলের আসন বলে আলাদা ভাবি, এই ভাবনাগুলো আমাদেরকে দেশকে এগিয়ে নিয়ে যেতে দেবে না। আমরা আবার একটু সংসদে ফেরত যাই। সংসদে একজন বিরোধী দলীয় নেতা বা বিরোধী দলের আসলে কি ধরনের দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত বলে মনে হয় আপনি একজন সংসদ সদস্য হিসেবে? দেখেন আমরা ১ম থেকে বলেছি আমাদের বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান খুব স্পষ্টভাবে বলেছেন, আমরা বিরোধী দলের জায়গায় থেকে সরকারকে সহযোগিতা করতে চাই। পূর্ণ সহযোগিতা করতে চাই। সরকারের যেটা ভালো দিক সেটা আমরা অ্যাপ্রিশিয়েট করব, যেটা খারাপ দিক সেটা আমরা সমালোচনা করব। সেই সমালোচনায় যদি সরকারি দল শুনে শুধরে যায় তাহলে আলহামদুলিল্লাহ। তা না হলে আমরা বাইরেও আন্দোলন করব। এক কথায় সরকারি দলের চোখ বুজে অন্ধের মতো সব কাজে আমরা সহযোগিতা করতে চাই না। আবার বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতা এই নীতিতেও আমরা থাকতে চাই না। সরকারের যেটা ভালো দিক সেটা আমরা অবশ্যই বলব। যেটা ভালো করছেন, যেটা খারাপ দিক সেটা আমরা অবশ্যই বলব এটা খারাপ দিক। সরকার ৪ মাস পার করলো আরকি। আপনিও সংসদ সদস্য। এই ৪ মাসে সরকারের কয়েকটি ভালো দিক বলবেন এবং কয়েকটি যেটা আপনাদের কাছে মনে হয়েছে যে এটি ভালো দিক না। আমি ১ম এই যদি বলি ভালো দিক, ১ম কথা হচ্ছে সরকার ভালো একটা মন্ত্রিপরিষদ গঠন করেছে। প্রধানমন্ত্রী খুবই সিম্পলিসিটি নিয়ে মানুষের কাছে যাচ্ছেন। সরকার আ অর্থনীতিকে দাঁড় করানোর জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে। সরকার হেলথ কার্ড চালু করেছে। সরকার আ উম আ কি বিভিন্ন কার্ড চালু করেছে। সরকার আম তাদের একটি জবাবদিহিতার ভিতরে নিয়ে এসেছে বলে আমার কাছে মনে হয়েছে। এই কয়টা দিক ভালো দিক। কিন্তু খারাপ দিক যদি বলতে বলেন, তাহলে ১ম কথা হচ্ছে সরকার আইন-শৃঙ্খলা একেবারেই নিয়ন্ত্রণে রাখতে পারেনি। ৩ মাসে যদি আপনি ধরেন তাহলে ৬০০ র উপরে খুন হয়েছে। সবচেয়ে দুঃখজনক এবং আম ঘৃণা ভরে যেটা কথাটা বলতে হয় সেটা হচ্ছে শিশুদেরকে ধর্ষণ এবং ধর্ষিত ওই সন্তানকে, শিশুকে আবার নির্মমভাবে হত্যা। এটা কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারি না। এরপরে সরকার অ্যা একসাথে ২ টো ভোট করেছিল। আপনাদের জানা আছে যে একটা ভোট ছিল মানে সংসদীয় ভোট, আরেকটা ছিল গণভোট। যেই গণভোটটা জুলাই সনদের পক্ষে ছিল, সেইটা সরকার একেবারে মানে নির্দ্বিধায় অস্বীকার করেছে। এটা সরকারের জাতির কাছে একটা বিরাট খারাপ দিক। দলীয়করণের দিক থেকে যেই সাম্যতা, যেই বৈষম্য দূরের কথা বলে সরকার এসেছিল, সেই জায়গায় সরকার কথা রাখতে পারে। আপনি দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন সিটি কর্পোরেশনগুলো প্রশাসক দিয়েছে, বিভিন্ন জেলা পরিষদগুলো প্রশাসক দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলো পরিবর্তন করেছে।
মাঠ পর্যায়ের প্রশাসনগুলো দলীয়করণ করার চেষ্টা করেছে ব্যাপকভাবে। এই জিনিসগুলো ভালো জিনিস না। এটা কোনো সরকারের জন্যই ভালো হয় না। আপনি খারাপ ভালো ২ টা দিকই আপনি বললেন সরকারের। আমরা যদি আপনাকে প্রশ্ন করি যে শুধুমাত্র কি সমালোচনা দিয়েই আসলে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে? নাকি আসলে আপনার দায়িত্বশীল জায়গা থেকে সরকারকে সহযোগিতারও প্রয়োজন রয়েছে? একদম ঠিক। আপনারা জানেন যে আম সরকারের সহযোগিতা আমরা এমপি হিসেবে সহযোগিতা কি করি? ১৮ কোটি মানুষেরই তো সরকার। আমি আ যে অঞ্চলে বসবাস করি সেখানে সরকারের যেই সম্পদটা যায় তার সুষম বন্টন আমি করি। আমি যদি সুষম বন্টন করি তাহলে সরকারই উপকৃত হচ্ছে, সরকারের সুনামই বৃদ্ধি হচ্ছে। আমি যদি আমার নির্বাচনী অঞ্চলে রাস্তাঘাট ভালো করি তাহলে সরকারের সুনাম বৃদ্ধি হবে। আমি যদি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরকারের সহযোগিতাগুলো নিয়ে যাই, সরকারের প্রণোদনাগুলো নিয়ে যাই তাহলে সরকারই ভাবমূর্তি উজ্জ্বল হবে। আমি যদি অবকাঠামো উন্নয়নের জন্য কাজ করতে পারি, একটা বিল্ডিং হয় তাহলে সরকারেরই লাভ হবে। আমরা বিরোধিতার খাতিরে বিরোধিতা এই কথা থেকে একবারে সরে আসতে চাই। আমরা ভিন্ন আদর্শের, ভিন্ন মতের মানুষ হতে পারি। কিন্তু সবার আগে আবার বলছি আমাদের দেশ। সবার আগে আমাদের নতুন প্রজন্ম। সমালোচনাকে আপনি কিভাবে দেখেন? সমালোচনা ব্যক্তিগত থাকবেই। জায়গা থেকে। সমালোচনা করতেই হবে, যৌক্তিক সমালোচনা। অন্ধের জায়গায় যেকোনো সমালোচনা না। আমরা যৌক্তিক সমালোচনা করতে পছন্দ করি এবং যৌক্তিক সমালোচনা করেই আমরা যাব, যেন সরকার শুধরে যায় এজন্য। এই জায়গা থেকে আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে আপনি আপনার আসন এবং সেই সাথে দেশকে কোন জায়গায় দেখতে পাচ্ছেন? আমি দেখতে চাই দেশকে ক্ষুধামুক্ত একটি দেশ, দুর্নীতিমুক্ত একটি দেশ, সন্ত্রাসমুক্ত একটি দেশ, চাঁদাবাজ মুক্ত একটি দেশ। আমি দেশকে দেখতে চাই বেকার সমস্যার সমাধান যুক্ত একটি দেশ। আমি দেখতে চাই দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকুক এরকম একটা দেশ। আর আমার নির্বাচনী অঞ্চলের দেখতে চাই আমার নির্বাচনী অঞ্চলের বিদ্যুতের ঘাটতি পূরণ হোক, সংস্থান তৈরি হোক, মাদক বন্ধ হোক, রাস্তাঘাট, পুল শাখাগুলো আ সুন্দর করে বিনির্মাণ করতে পারি। কেরু কোম্পানি থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে তুলি। আমার অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজাই। আমার অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের জন্য ব্যবস্থা করি। এভাবেই আমার অঞ্চলের মানুষটার পাশে থাকতে চাই, মানুষদের জন্য এগিয়ে নিয়ে যেতে চাই। খুবই সুন্দর কথা বলেছেন। আমাদের অনুষ্ঠানের নাম হলো ভিন্ন মতের সহমত। ভিন্ন মত থাকতে পারে কিন্তু সহমত হওয়াটা কোথায় প্রয়োজন বলে মনে হয় আপনার? প্রত্যেকটা ভালো কাজের জন্য সহমত প্রয়োজন। আপনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন এজন্য সহমত দরকার। আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করবেন এজন্য সহমত প্রয়োজন। আপনি অর্থনীতি সমৃদ্ধি নিয়ে আসবেন এজন্য সহমত প্রয়োজন। আপনি পররাষ্ট্রনীতির ব্যাপারে সহমত প্রয়োজন। আপনি বাজেটের ব্যাপারে সহমত প্রয়োজন। আপনি চাঁদাবাজের বিরুদ্ধে সহমত প্রয়োজন। আপনি মাদকের এগেইনস্ট এ সহমত প্রয়োজন। এই যে জায়গাগুলো, যেই জায়গাগুলো দেশের মানুষ চায়, এই জায়গাগুলো বিরোধী দল, সরকারি দল সবাইকে সহমতে আসতে হবে। যেহেতু একজন আরেকজনের কাদা ছোড়াছুড়ি করেই কোনো সমাধানে আসা যাবে না। ২০২৬ সালের নির্বাচন আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিল? ২০২৬ সালে আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মাহমুদুল হাসান খান বাবু, আ যাকে রাইজিং গ্রুপের আ এমডি হিসেবে চেনেন মানুষ। যাকে বিজিএমইএ এর সভাপতি বর্তমান যিনি সভাপতি, আ তিনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন। আমি উনার থেকে জনগণ আমাকে প্রায় ৪০,০০০ ভোট বেশি দিয়েছেন এবং অ্যা উনিও একজন ভালো শক্ত এবং শক্তিমান প্রার্থী ছিলেন। অনেক টাকার মানুষ ছিলেন। অ্যা এরপরে জনগণ অ্যা তাদের ভালোবাসার জায়গা থেকে আপোস করেনি বলেই আমাকে নির্বাচিত করতে পেরেছে। তার যদিও আপনি প্রশ্ন করার আগেই আপনি একটি ইতিবাচক কথা বলেছেন আপনার প্রধান প্রতিদ্বন্দ্বীকে নিয়ে। আমি যদি আরো ২ টি গুণ সম্পর্কে জানতে চাই আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী। যদি আপনি নির্বাচিত না হতেন, সে আপনার আসনের সংসদ সদস্য হতো। তার আরো ২ টি ইতিবাচক গুণ এবং আপনি স্বীকার করেন যে তার কোনো প্রতিশ্রুতিও থাকতে পারে যেটির সাথে আপনি একমত পোষণ করেন। আমি ব্যক্তিগতভাবে উনাকে খুবই পছন্দ করি। কারণ উনি দুর্নীতি পরায়ণ মানুষ না।
উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। উনি খুব ভালো একজন ব্যবসায়িক, খুব ভালো একজন উদ্যোক্তা। সেদিক থেকে আমি উনাকে খুবই ভালো মানে শ্রদ্ধা করি, ভালোবাসি এবং আমি মনে করি উনার সাথে করে আমার অঞ্চলে কাজ করা আমার জন্য কোনো কষ্টের নয়। আবার আপনার এই অনুষ্ঠানের সাথে একমত হতে চাই যে উনি একটা দলের, আমি একটা দলের। কিন্তু আমাদের মানে এক জায়গায় হওয়ার বোঝাপড়ায় উনার সাথে আমার কোনো আলাদা নেই। কোনো দ্বন্দ্ব নেই। কারণ আমিও যা চাই উনিও তাই চান। আরেকটি বিষয় যদি আপনাকে প্রশ্ন করি সেটি হলো, যেহেতু ভিন্ন মত নিয়ে কথা হচ্ছে, আপনার আসনের মানুষ বা আপনি কখনো কি আপনার শুনতে পেয়েছেন আশপাশে যে একটি দল নির্বাচনে অংশগ্রহণ করেননি, সেই জায়গা থেকে সেই দল যদি আপনার আসনে অংশগ্রহণ করত তাহলে আসলে কোন দিকে যেতে পারত? দেখেন যেটা করেনি সেটা নিয়ে কথা বলা তো খুব কঠিন। উম তবে সাধারণ কোনো মানুষ এইরকম আক্ষেপ আমি শুনিনি, "আহা! আওয়ামী লীগ ভোটে আসলো না। আওয়ামী লীগ যদি ভোটে আসতে পারত।" মানে মানুষ ১৭ বছর ভোট থেকে বাইরে থাকার কারণে ভোটের প্রতি মানুষের একটা অন্যরকম আ আকাঙ্খা তৈরি হয়েছিল। সেই দিক থেকে আমি বলব যে আওয়ামী লীগ আসেনি বলে সাধারণ মানুষের কোনো আক্ষেপ ছিল না। তবে অ্যাম আমি বিশ্বাস করি মানে নিজের জায়গা থেকে আমি মনে করি মানে কখনো কোনো প্রশ্নের সম্মুখীন হয়েছেন না, কিনা? এরকম কোনো প্রশ্নের সম্মুখীন কোনোদিনই হইনি। ভবিষ্যতে যদি কোনোদিন হই তখন আবার এসে বলব আপনাদের কাছে। ধন্যবাদ। আপনার আসনের মানুষের উদ্দেশ্যে একেবারে শিকড়ের ভাষায় কিছু বলতে চান কিনা? আমি আমার অঞ্চলের মানুষদেরকে বলতে চাই, আমি আপনাদের গাঁয়ের ছেলে, গাঁয়ের সাথেই থাকতে চাই। আমি আপনাদের মানুষ, আপনাদের সাথেই থাকতে চাই। আপনার শিকড়ের ভাষা মানে আপ অঞ্চলের আঞ্চলিক ভাষা যদি আপনাদের থাকে। আমাদের অঞ্চলে তো এরকমই ভাষা। হুম, হুম। আমাদের অঞ্চলের মানুষের জন্য বলব যে, আমি বসন্তের কোকিল না। আ আমাকে দেখার জন্য আলাদা কোনো মানে আলাদা কোনো মাইক্রোস্কোপ তৈরি করতে হবে না। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের সাথে আমি আছি। সাথেই থাকতে চাই। মৃত্যুর পরও আপনাদের কাছেই ফিরে যেতে চাই। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, ভিন্নমতে সহমত যে যেখান থেকে দেখলেন সবাইকে আগামী পর্ব দেখার জন্য আমরা শেষ করছি এবং মাননীয় সংসদ সদস্য যে কথাগুলো বললেন তার সঙ্গে যদি আপনারা ভিন্নমত পোষণ করতে চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং সেই সাথে আপনাদের মতামত এবং যদি সহমত করতে চান সেটিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।